স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকির। 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় 5টি সমঝোতার স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু। গেল বছরের মে মাসে বাংলাদেশ সহ 14টি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া কম খরচে যাতে কর্মীরা মালয়েশিয়া যেতে পারে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। কাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে দেশটিতে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন। তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আজ নির্বাচন ভবনে সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। তাতে 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে গেল বৃহস্পতিবার দিনভর আলোচনা করেছিল। সেদিন কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেননি। এছাড়াও আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল তার অসুস্থতার কারণে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এ নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত। আমরা মমিতা জান্নাতের কাছে চলে যাচ্ছি। মমিতা, আপনি সেখানে রয়েছেন। জানতে চাচ্ছি সূচনা বক্তব্যে কি বলছেন চিফ প্রসিকিউটর? সাকি, সূচনা বক্তব্য আসলে এখনও চলছে। 11:15টার দিকে সূচনা বক্তব্য শুরু হয় এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই সূচনা বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি মূলত আসলে এই গণ অভ্যুত্থানের যে একটি প্রেক্ষাপট, কিসের ভিত্তিতে এটি তৈরি হয়েছিল, সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী ধরনের ভূমিকা ছিল এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আসলে কারা কারা জড়িত এবং কী ধরনের প্রমাণ তারা পেয়েছেন তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি জানেন যে তদন্ত কমিশন এই চানখারপুল হত্যাকাণ্ড সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছিল, সেখানে আসলে 8 জনকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মোট 8 জনকে আসামি করা এবং যেখানে বলা হয় যে 5ই আগস্ট অর্থাৎ শেখ হাসিনা সহ তার সরকারের চূড়ান্ত পতনের দিনে চানখারপুলে 6 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই হত্যাকাণ্ডে বলা হয় যে আন্দোলনকারীদের উপর শান্তিপূর্ণ যে আন্দোলনকারী ছিল এবং তাদের উপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় এবং সেই সময় শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল
মামুনুল হক এবং শহীদ মানিক মিয়াকে গুলি করে দিন হত্যা করা হয়। তো সেই যে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আমলে নিয়ে বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন আদালত, এবং গতকাল আসলে এটার ডেট ছিল মূলত সূচনা বক্তব্য এবং শুনানির অনিবার্য কারণে সেটি হয়নি, সেটি আজকে আনা হয়েছে। একটি বিষয় আসলে এখানে লক্ষণীয় সাকি, যে এই মামলার যে 8জন আসামি আসলে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং প্রসিকিউশন এই বিষয়ে তাদের বক্তব্য অনেক আগেই বলেছে যে যারা আসলে নির্দেশদাতা ছিলেন এবং যারা সরাসরি আসলে এই খুনের ঘটনায় যুক্ত ছিলেন তাদেরই বিচার করা হবে। এছাড়া ঢালাওভাবে সমস্ত পুলিশ অফিসার পুলিশের কর্মকর্তাদেরকে এ ধরনের সমস্যায় ফেলা হবে না। আজকে সূচনা বক্তব্যের পর আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং নিশ্চয়ই মমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মামলার শুনানি সম্পর্কে জানালেন মমিতা জান্নাত। উজানের পানি ও কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আতঙ্কে রয়েছেন নদী সংলগ্ন ৭৯টি চরের মানুষ। সকাল 6টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। তিস্তার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার নিচু এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। যশোরে জলাবদ্ধতায় কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলার মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ জানায় জলাবদ্ধতায় 3 উপজেলায় ক্ষতি হয়েছে ৩,৫৩,লাখ টাকা। কিন্তু টানা বৃষ্টির কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। এদিকে নোয়াখালীর উঁচু এলাকা জলাবদ্ধতার পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও 7 উপজেলার নিচু এলাকায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। যশোর থেকে অভয়নগরের জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। যশোর, মনিরামপুর, কেশবপুর সহ আশপাশ এলাকার মানুষের জীবন যুদ্ধ যেন দীর্ঘায়িত হচ্ছে। এরই মধ্যে বাড়িঘরে পানি প্রবেশ করেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়েছে, ডুবে আছে। এছাড়া মাছের যে ঘের রয়েছে সেই ঘের ভেসে গেছে। চাষের শুরুর দিকে তারা যে উদ্যম নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন, সেই মাছ চলে যাওয়ার কারণে ঠিক ততটাই তাদের যে বাণিজ্যিক যে চিন্তাভাবনা, যে স্বপ্ন, সেটি ভেসে গেছে। তারা বলছেন নেট পাটা দিয়ে তারা মাছ রক্ষার চেষ্টা করেছেন, কিন্তু দুরন্ত মাছকে তারা আসলে আটকে রাখতে পারেনি, তা উন্মুক্ত জলাশয়ে উন্মুক্ত হয়েছে। তারা সরকারিভাবে তাদের যে ক্ষতিপূরণ সেটি দাবি করেছেন, একই সাথে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিও তাদের। কর্ণফুলী নদীতে স্রোত কিছুটা কমে আসায় 4 দিন পর আজ সকাল থেকে চন্দ্রঘোনা রায়খালী রুটে শুরু হয়েছে ফেরি চলাচল। সকাল থেকে রাঙামাটি থেকে রাজস্থলী বান্দরগামী যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এদিকে কাপ্তাই হ্রদের পানি ধীরে ধীরে কমতে থাকলেও এখনও বিপদসীমা অতিক্রম না করায় বাঁধের 16টি গেট 3 ফুট খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে 107.75 MSL। কিছু কিছু এলাকায় পানি কমতে থাকায় সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়িতে মানুষজন আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রেক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.1। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানে এই ভূমিকম্প। ঘটনার পর অন্তত 1 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসি। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান অন্তত 16টি ভবন ধসে পড়েছে এবং অন্তত 29 জন আহত হয়েছেন। সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।